জানেন তো, বাংলায় একটা প্রবাদ আছে, তাল গাছের তলায় বসে আপনি দুধ খেলেও লোকে বলবে মদ খাচ্ছেন। কেন বলুন তো এটা বলা হয়? কারণ আমাদের পশ্চিমবঙ্গের বাংলার গ্রামে গঞ্জে তাল গাছের তলায় বসে মদ খাওয়ার এত বাজে একটা ইতিহাস হয়ে গেছে যে সেখানে আপনি যদি ভালো মনে একটা ভালো কাজও করতে যান, একটু দুধ নিয়েও যদি বসেন, তাতেও লোকজন দাগিয়ে দিয়ে যাবে যে এ ব্যাটা নিশ্চয়ই মদ খাচ্ছে। আপনি সততার সঙ্গে, সদিচ্ছার সঙ্গে যদি একটা পা ফেলেন, একটা ভালো কাজও যখন করতে যান, এখানে লোকজন প্রতারণা, অসততা দেখে দেখে এমন হয়ে গেছে যে সেই ঠিক কাজ, ভালো কাজটাতেও একটা প্রশ্ন তুলে দেবে। পশ্চিমবঙ্গে দেখুন, বিজেপির সরকার এসেছে, মাত্র কয়েকদিন হয়েছে, বেশ ভালো ভালো কিছু পদক্ষেপ এই মুহূর্তে তাদের দেখতে পাওয়া যাচ্ছে, সিদ্ধান্তের কথা সামনে উঠে আসছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বও খুশি, তারা প্রায় 1 যুগ ধরে স্বপ্ন দেখেছেন, পরিশ্রম করেছেন যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে পশ্চিমবঙ্গে, এবং সেটা ফাইনালি হয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে যখন বিজেপি এত ভালো ভালো সিদ্ধান্তের কথা জানাচ্ছে, সেখানে দাঁড়িয়েও কেন বলুন তো কোন জায়গাটায় একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এবং এই প্রশ্নটা শুধুমাত্র যে এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেস হেরে গিয়ে করছে তা নয়, বিভিন্ন জায়গা থেকে বিজেপির বিরোধী দলেরা প্রশ্ন করছে যে তাহলে আমাদের সঙ্গেও কি এরকমটাই করবেন। এবং এই প্রশ্নটা কেন এই রকম গুরুত্বপূর্ণ, যেখানে দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপিকে প্রথমে উত্তর দিতে হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকে অ্যাড্রেস করে দিচ্ছেন, তারপরে আবার কেন্দ্রীয় বিজেপিকেও এই নিয়ে জবাব দিতে হচ্ছে। এবং বিজেপি এই নিয়ে জবাব দেওয়ার সময় রেগে যাচ্ছে কেন? দেখুন, বিজেপি কোনো ভুল কাজ করেনি, তারা ভালোভাবে শান্তভাবে এর উত্তরটা সামনে রাখতে পারে যে এটা একটা কাকতালীয় ব্যাপার, জাস্ট কোইন্সিডেন্স, এর মধ্যে কোনো প্রি প্ল্যান্ড বিষয় নেই, কোনো রকম পূর্ব পরিকল্পিত কিচ্ছু নেই, কোনো ফেভারের ব্যাপার নেই, একদম পরিষ্কারভাবে তাদের যুক্তিটা তারা একদম ঠান্ডাভাবে রাখতে পারে সামনে। কিন্তু বিজেপি এখানে রেগে যাচ্ছে কেন বারবার? রেগে গিয়ে কেন বিজেপির তরফ থেকে এইরকম সব উত্তর শোনা যাচ্ছে, আমরা কোনো ভুল করিনি, তোদের যদি এরপরেও মনে হয় ভুল করেছি, যা পারিস করগে, যে তারপর তোদের কাছ থেকে নীতিজ্ঞান শুনবো না। এই যে একটা রেগে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে, তার ফলেই কিন্তু পরিস্থিতিটা একটু গন্ডগোলের হয়ে যাচ্ছে। কেন বলছি এই কথাটা? দেখুন, পুরো বিষয়টা আমরা একটু ভেঙে দেখি। নমস্কার, আমি পৌলমী। তৃণমূলের জমানায় আমরা কি দেখেছি? আমরা দেখেছি প্রতিটা জায়গায় পরতে পরতে কিভাবে দুর্নীতি ঢুকে গেছে, এবং তার সঙ্গে আরেকটা অত্যন্ত নগ্ন রূপ আমাদের চোখের সামনে উঠে এসেছে, আর সেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমলাদের সঙ্গে যেটা করতেন। যাদের পছন্দ হতো না তাদের তো একেবারে পায়ে থ্যাতলাতেন, আর যাদের জি হুজুরি পছন্দ হয়ে যেত তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের কাছাকাছি পরিসরের মধ্যে রেখে, নিজের বৃত্তের মধ্যে রেখে বড় বড় পদ দিয়ে বিভিন্ন বিভাগের সমস্ত ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া, শুধু এটুকু করতেন তাই নয়, তারই সঙ্গে সেই সমস্ত আমলারা অবসর গ্রহণ করার পরেও তাদের মোটা মোটা মাইনের বড় বড় পদ দিয়ে তিনি সিস্টেমের মধ্যে নিজের কাছাকাছি বৃত্তের মধ্যে রেখে দিতেন। আমরা দিনের পর দিন দেখেছি কিভাবে এইগুলো করে করে গোটা সিস্টেমটাকে বিষিয়ে দেওয়া হয়েছে, একটা বিকারগ্রস্ত সিস্টেমে পরিণত করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখনো পর্যন্ত মুখ্য সচিব থাকাকালীন প্রোটোকল ভাঙার পরেও আলাপন তুমি বলে দাও থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কিভাবে মুখ্যমন্ত্রী উপদেষ্টার পদ দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা, সে যখন পঞ্চায়েত নির্বাচনের সময় নির্বাচন কমিশনার হলো, সে এক ভয়ঙ্কর পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছিলাম, রক্তারক্তি, খুনোখুনি, ব্যালট পেপার খাওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটে গেল। তারপরেও সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আরে না না, একেবারে সুন্দর, অবাধ, শান্তিপূর্ণ ভোট হয়েছে, ভয় মুক্ত ভোট হয়েছে। তো এই ব্যাপারটাতে আমার মনে হয় কারুর দ্বিমত নেই, এই বিষয়টায় আমরা এক জায়গায় একমত হতে পারি যে এইভাবে কিন্তু আমলাদের ব্যবহার করা হয়েছে, আধিকারিকদের ব্যবহার করা হয়েছে। এই একটা জায়গায় আমরা সকলে একমত হতে পারি যে আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের সরকার আর আমলাদের মধ্যে যদি এরকম একটা আঁতাত থাকে, তাহলে কিন্তু রাজ্য একেবারে ডকে উঠে যায়। উই আর ভেরি ক্লিয়ার অন দিস। এবার পালা বদলের পর বিজেপির সরকার আসার পরেই একটা খবর সামনে এলো যে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করতেন 2 জন আধিকারিক, মানে অবসর গ্রহণের পরেও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যাদের রেখে দেওয়া হয়েছিল সেরকম 2 জন আধিকারিক, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী, তারা ইস্তফা দিয়ে দিয়েছেন। এবার এইটা দেখে রাজ্যের মানুষও বেশ হাঁপ ছেড়ে বাঁচলেন যে ব্যাস এইবার হয়েছে, এই জিনিসটার শেষ এবার হলো, আমরা দেখতে পেলাম, এটা খুব ভালো একটা ডেভেলপমেন্ট সামনে এলো, আর এই নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এইরকম আর একদম নগ্ন রূপ আমরা নিশ্চয়ই দেখতে পাবো না।
কিন্তু তাহলে তারপরে প্রশ্নটা কোথায় উঠলো, তারপরে মুশকিলটা কোথায় হলো? এর কিছুদিন পরেই কিছু খবর সামনে আসলো, যেখানে জানা গেল যে বর্তমান যে সরকার গঠিত হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে সুব্রত গুপ্ত মহাশয়কে। সুব্রত গুপ্ত, যিনি আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজ সামলেছেন এবং তারই সঙ্গে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের তরফ থেকে যাকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছিল, সেই সুব্রত গুপ্ত তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হচ্ছেন। এবং তারপর খবর এলো যে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে যিনি কাজ করেছেন এই রাজ্যে ভোটের সময়, মনোজ আগরওয়াল, তিনি এই রাজ্যের মুখ্য সচিব হচ্ছেন। এবং এরপরে একটা 3 নম্বর উদাহরণও আছে, কিন্তু সেটা আমি এখনই বলছি না, সেটা একটু সারপ্রাইজ থাক। সুব্রত গুপ্ত মহাশয়ের মতো একজন মানুষ, যিনি এতটা দক্ষ এবং এতটা যোগ্য একজন ব্যক্তি, যিনি এত ভালো করে ভোটের কাজ করলেন, ভোট করালেন পশ্চিমবঙ্গে, যেখানে কোনো হিংসা হলো না, কোনো ঝামেলা রক্তপাত হলো না, সেই রকম একটা পরিস্থিতি তৈরি করে এত সুন্দর যিনি কাজ করলেন, তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হন, তাতে ভুলটা কোথায়, তাতে সমস্যাটা কোথায়? মানে এখানে তো প্রশ্ন ওঠার কথা নয়, এখানে সমস্যা কিসের? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র যে বিরোধীরা প্রশ্ন তুলছেন তা কিন্তু নয়। পশ্চিমবঙ্গের একাংশ মানুষ, একটা বড় অংশের মানুষ, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সরকারের এই দুর্নীতি, আমলাতন্ত্র, কিভাবে আমলারা একটা আঁতাত করে পুরো প্রশাসনটাকে, সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছিলেন, সেই জিনিসটা যারা দেখেছেন এবং সেই ভয়টা যাদের মধ্যে আছে যে নতুন সরকারের ক্ষেত্রে এমনটা যেন একেবারেই না হয়, সেটাও যারা দেখার চেষ্টা করছেন, তারা এখানে কয়েকটা কথা সামনে রাখছেন। যেমন দেখুন, সুব্রত গুপ্ত মহাশয় তিনি ভোটের আগে একাধিক ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে এসআইআর এর এই যে কাজটা, এটা যদি আরেকটু সময় নিয়ে করা যেত, আমরা যদি হাতে আরেকটু সময় পেতাম, তাহলে আরেকটু ভাবনা চিন্তা করে ভালো করে করা যেত। আমাদের কাছে অবশ্যই একটা ডেডলাইন ছিল যে এপ্রিলের মধ্যে ভোট করাতেই হবে, সেই কারণে খানিকটা তাড়াহুড়ো তো আমাদের করতেই হয়েছে। এবার এসআইআর এর এই কাজ যতটা হয়েছে, তারপর আপনারা জানেন ভোট মিটে গেছে, সরকার গঠন হয়ে গেছে, কিন্তু বিপুল সংখ্যক মানুষের নাম কিন্তু এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে আটকে রয়েছে, তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। এবার কথা ছিল যে ভোটের পরে নিশ্চয়ই সেদিকটায় দেখা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভোটের প্রচারের সময় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু পশ্চিমবঙ্গে এসে বলে গিয়েছিলেন এই কথাটা, যে হিন্দুরা একটু স্যাক্রিফাইস করেছেন, হিন্দুদের নাম বাদ গেছে অনেকের, কিন্তু তারাও জানেন, তারাও একদম ঠিক করে নিয়েছেন যে তারাও এবার বিজেপিকে আনবেন, হিন্দুদের নাম বাদ গেছে, বিজেপির সরকার এলে নাম আবার জুড়ে যাবে। আপনি মুসলিমদের কথা বাদ দিন, প্রচুর হিন্দু মতুয়া, তাদের নামও তো বাদ গেছে, তো এই ভোটের পরে তাদের নামটা আবার জুড়ে যাওয়ার কথা। মতুয়াদের যেমন প্রচুর পরিমাণে নাম বাদ গেছে, কিন্তু তারপরেও মতুয়া অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে, তারা একেবারে ঢেলে বিজেপিকে সমর্থন করেছেন। তাহলে এবার যখন বিজেপির সরকার পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে, এবার তাদের সেই প্রতিদান পাওয়ার পালা, তারা যে স্যাক্রিফাইসটা করেছেন সেই দামটা পাওয়ার পালা। কিন্তু কোথাও একটা গিয়ে দেখা যাচ্ছে যে ভোটের রেজাল্টের পরে পুরো উল্টো ছবি দেখা যাচ্ছে। মানে যাদের নাম এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে আটকে আছে, কোথাও গিয়ে তাদের যেন একেবারে অ্যাবান্ডন করে দেওয়া হচ্ছে, একদম বাতিলের খাতায় ফেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রাইব্যুনালের কাজ বসে গেছে। এমনকি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, তিনিও এই ট্রাইব্যুনালের কাজ করছিলেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল এই কাজের জন্য, সেখানেও তিনি ছিলেন। তিনি এই ট্রাইব্যুনালের কাজ ছেড়ে দিয়ে চলে গেছেন, ইস্তফা দিয়ে তিনি চলে গেছেন। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ট্রাইব্যুনালে সব থেকে তাড়াতাড়ি নাম ক্লিয়ার হচ্ছিল, যারা আবেদন নিয়ে আসছিলেন সব থেকে তাড়াতাড়ি তাদের কেসগুলো সেখানে নিষ্পত্তি হচ্ছিল। তো সেখানে দাঁড়িয়ে এখন এই ট্রাইব্যুনালের কি হবে না হবে, কতদিনে এই নামগুলো আবার জুড়বে, সেই নিয়ে কিন্তু একটা ভীষণ রকম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এইখান থেকেই কিন্তু অনেকে বলছে যে সুব্রত গুপ্ত মহাশয়, যিনি এত ভালো করে সবটা কাজ সামলালেন, তিনি এই এসআইআর এর কাজটা শেষ কেন করে গেলেন না? তিনি এসআইআর এর এখানে ট্রাইব্যুনালের কি হচ্ছে সেটা দেখে পুরো জিনিসটা শেষ করে তারপর তিনি উপদেষ্টা হতে পারতেন, অথবা তিনি যুগ্ম দায়িত্ব পালন করতে পারতেন, তাকে যুগ্ম দায়িত্ব দেওয়া যেতে পারতো যে আপনি এসআইআর এর কাজটাও দেখুন, যেটা আপনি প্রথম থেকে করে এসেছেন সেটা একদম শেষ করুন, তার সঙ্গে আপনি এই উপদেষ্টার পদটাও সামলান, যুগ্ম দায়িত্ব আপনি পালন করুন। সেই জায়গাটা কিন্তু কিছু প্রশ্ন উঠে আসছে যে কেন শেষ করা হলো না। আর এইখানেই কিন্তু যেটা বলছিলাম যে বিরোধীরা অন্যান্য রাজ্যে যারা রয়েছে তারাও প্রশ্ন করছে, তারাও বলছে যে তাহলে আমাদের রাজ্যেও কি তোমরা এইভাবেই এসআইআর করবে তাড়াহুড়ো করে, এবং ভোটের পর তারপর আধা কাপ ছাড়া অবস্থায় এইভাবে ফেলে রেখে চলে যাবে, এবং তারপর বিজেপির সরকার হলে যারা এসআইআর এর কাজ করেছেন তাদের তোমরা প্রশাসনের কাজে ঢুকিয়ে নেবে, এসআইআর এর কাজ শেষ করার আগেই তাদের তোমরা নিয়ে চলে যাবে, তাহলে এসআইআর এর কি হবে?
এই জায়গাটা যদি একটু খেয়াল রাখা যেতে পারতো, একটা যুগ্ম দায়িত্বের বা এসআইআর এর কাজ সম্পন্ন হওয়ার পর যদি সুব্রত গুপ্ত মহাশয় তিনি উপদেষ্টা হতেন, তাহলে কিন্তু বিরোধীদের এখানেও কিচ্ছু বলার মতো থাকতো না, মুখে কুলু পেটে যেত এবং তাদেরও বলতে হতো যে একদম ঠিক আছে, যোগ্য মানুষকেই কিন্তু বসানো হয়েছে। সঠিক মানুষ সঠিক জায়গায় এসেছেন, সঠিক মানুষ সঠিক জায়গায়, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ভীষণ রকম দরকার। এটার জন্যেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এত বছর ধরে অপেক্ষা করে থেকেছেন। দেখুন, শুধুই যদি ভিত্তিহীনভাবে প্রশ্ন করা হয় ওই কাজ তিনি করেছেন তাই এই কাজ তিনি কেন করবেন, তাহলে সেটা শুধুমাত্র তাকে কালিমা লিপ্ত করা, সেটা একেবারেই ঠিক নয়। সুব্রত গুপ্ত মহাশয় তার মেরিট, তার প্রজ্ঞা, তার শিক্ষা, তার কর্মদক্ষতা, তিনি রাজ্য স্তরে যে কাজ করেছেন, জাতীয় স্তরে যে কাজ করেছেন, সেগুলো নিয়ে প্রশ্ন কে তুলবে? শুধুমাত্র এই বিষয়টা যে এসআইআর এর কাজটা তিনি যদি সম্পন্ন করতেন, কারণ যে মানুষগুলোর নাম আজ আটকে রয়েছে তারা কোথায় যাবেন? এই এসআইআর এর মতো প্রক্রিয়া, যেটার কিনা বিজেপির সরকার পশ্চিমবঙ্গে গঠিত হবার পিছনে একটা বড় অবদানও রয়েছে, সেই প্রক্রিয়াটাকে এইভাবে অ্যাবান্ডন করে এইভাবে জাস্ট মাঝখানে ফেলে রেখে চলে আসা, এই যে বিষয়টা সামনে উঠে আসছে, সেই কারণেই কিন্তু শুধুমাত্র এটা বলা হচ্ছে। এবং তারই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে কিছু মানুষজন, যেটা আগেই বলছিলাম, যারা ভয় পাচ্ছেন, তারা চোখের সামনে দেখেছেন যে আমলাদের কি পরিণতি হয়। মানে আমরা দেখেছি আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষকে, তার কিন্তু গুণ কম ছিল না, তিনি কিন্তু ভীষণ গুণী একজন মানুষ, কিন্তু তার গুণেও আমরা নুন কাটতে দেখেছি শুধুমাত্র জি হুজুরি করার জন্য। কিন্তু যাই হোক, এই সুব্রত গুপ্তর মতো একজন মানুষ, তার ব্রিলিয়েন্স, তার যোগ্যতা, আগেই যেটা বললাম, তার শিক্ষা, প্রজ্ঞা, সব কিছু মিলিয়ে উপদেষ্টা পদে তাকে নিয়ে আসা, এটার একটা সেন্স হয়, এটার একটা যুক্তি রয়েছে। কিন্তু এরপর যে সিদ্ধান্ত সামনে এলো যে মনোজ আগরওয়াল তাকে মুখ্য সচিব করা হচ্ছে এবং তার পেছনে যে যুক্তিটা সামনে রাখা হলো, সেটা বোঝাটা আবার একটু কঠিন হয়ে যায়। রাজ্য বিজেপি এই বিষয়টাতে অটল এবং কেন্দ্রীয় বিজেপিও অটল যে দেখুন, মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করে বিজেপির দিকে ঝুঁকেছিলেন, সেই কারণে বিজেপি তাকে পুরস্কৃত করতে মুখ্য সচিব করেছে। বিষয়টা একেবারেই তা নয়। মনোজ আগরওয়াল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সিনিয়র মোস্ট অফিসার, সব থেকে সিনিয়র অফিসার, সেই কারণে তাকে মুখ্য সচিব করা হয়েছে। এটা সত্যি, দেখুন এটা সত্যি, সর্বতোভাবে সত্যি, কিন্তু হয়তো পুরো লাইনটা নয়। কারণ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক করার জন্য জ্ঞানেশ কুমার দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন যে অফিসারকে খুঁজছিলেন, তার জন্য একটা স্পেশাল ক্রাইটেরিয়া ছিল, একটা স্পেশাল ক্যাটাগরি রাখা হয়েছিল যে এমন একজন অফিসারকে আমরা মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও করব পশ্চিমবঙ্গে, যার খুব বেশি হলে আর 6 মাস চাকরি পড়ে আছে, 6 মাস পর তিনি অবসর গ্রহণ করবেন। যুক্তিটা ছিল এটা যে এই রকম একজন মানুষকে যদি মুখ্য নির্বাচনী আধিকারিক করা যায়, তাকে চাকরির ভয় দেখিয়ে, চাকরির কিছু গন্ডগোল করে দেবো এসব বলে তৃণমূল কংগ্রেসের সরকার যাতে প্রভাবিত করতে না পারে, ভয় দেখাতে না পারে। এবং সেখান থেকেই কিন্তু বেছে নেওয়া হয়েছিল এমন একজন অফিসারকে, যিনি আর কদিন পরেই রিটায়ার করবেন। তিনি হচ্ছেন মনোজ আগরওয়াল, যার আর 2 মাস পর জুলাই মাসে কিন্তু রিটায়ারমেন্ট রয়েছে, তিনি অবসর গ্রহণ করবেন। কিন্তু ভোটের পর দেখা গেল যে সেই মনোজ আগরওয়ালকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব পদে নিয়ে আসা হয়েছে। তিনি কিন্তু আর 2 মাস পরে রিটায়ার করবেন, জুলাই মাসে রিটায়ার করবেন। এখন বিষয়টা হচ্ছে যে সুব্রত গুপ্তকে নিয়ে আসা হয়েছে উপদেষ্টা হিসেবে কারণ তার ব্রিলিয়েন্স, তার মেরিট, তার যোগ্যতা, আর মনোজ আগরওয়ালকে মুখ্য সচিব করা হয়েছে জাস্ট তিনি সিনিয়র বলে। তাকেও তো একটা উপদেষ্টার পদ দেওয়া যেতে পারত। এইখানে তাহলে অন্য কোনো ডাইনামিক অফিসার, যিনি এতদিন ধরে বঞ্চিত হয়েছেন, যিনি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে অবহেলিত হয়েছেন, সেই রকম কাউকে কি মুখ্য সচিবের পদে নিয়ে আসা যেত না? সেটা কি হতো না? দেখুন, হয়তো হতো না, হয়তো খুব বেশি তলিয়ে ভাবা হচ্ছে, হয়তো বিষয়টা সত্যিই একেবারেই কাকতালীয়। আসলে ওই যে ব্যাপারটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষজন যারা আমলাতন্ত্রের মধ্যে সেই বিকারটা দেখে দেখে অভ্যস্ত, যাদের মধ্যে সেই ভয়টা রয়েছে, তারা সেই ভয়ের থেকে বেশ কিছু কথা বলছেন। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু তখনই হতে পারে যখন নির্বাচন কমিশনার স্বাধীন। সেদিকে যদি কখনো আঙুল উঠে যায়, তাহলে কিন্তু আমাদের গণতন্ত্রের সব থেকে বড় যে যোগ্য, সেটা কলুষিত হয়ে যায়। এইখানেই আসি সেই 3 নম্বর উদাহরণে, যেটা আবার খুবই সারপ্রাইজিং। আপনাদের মনে আছে ভবানীপুরে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছিলেন একজন আধিকারিক, যার নাম হচ্ছে সুরজিৎ রায়। নন্দীগ্রামের বিডিও এবং তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিডিও, এরকম কথা একটা সামনে উঠে এসেছিল। এবার ভবানীপুরে তিনি রিটার্নিং অফিসার হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস এই নিয়ে আপত্তি তুলতে শুরু করে দেয়, চিঠিফিটি লেখা শুরু করে দেয়। নির্বাচন কমিশনের কাছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়েছিল এই নিয়ে যে এনাকে এখানে রিটার্নিং অফিসার করা যাবে না। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। সুরজিৎ রায় সেখানে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছেন ভবানীপুরে। এবার ভোট
মিটতে দেখা যাচ্ছে যে ভবানীপুরে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছেন যে সুরজিৎ রায়, তাকে কিন্তু চিফ মিনিস্টারের যে দপ্তর সেই দপ্তরে নিয়ে আসা হয়েছে, সেই দপ্তরে তার বদলি হয়ে গেছে। দেখুন, এটা খুবই বোকা বোকা একটা বিষয় হবে যদি বলা হয় যে এই দুজন মিলে ইলেকশনের খেলা পুরো ঘুরিয়ে দিয়েছেন এবং তারাই কিন্তু সবটা স্যাবোটাজ করে দিয়েছেন এবং তারাই বিজেপিকে জিতিয়ে দিয়েছেন। এটা খুব বোকা বোকা কথা হবে। মানে যেখানে মানুষ এইভাবে বিপুল জনাদেশ দেন, সেখানে দুজন তিনজন কি এমন করে নেবেন এবং তারা না থাকলে কি এমন স্রোতের বিপরীত দিকে সবকিছু ঘুরে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, খেলা জেতার পর যদি দেখা যায় যে আম্পায়ার যে দল জিতেছে সেই দলের ভেতরে ঢুকে পড়েছেন এবং তাকে সরকারের মধ্যে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে নেওয়া হয়েছে, তাদের বড় বড় পদ দেওয়া হয়েছে, তখন কিন্তু এই কিছু খটকার বা চোখে লাগার মতো বিষয় তৈরি হয়, বা এই বিরোধীদের একটা বলার মতো জায়গা তৈরি হয়ে যায়, তাদের একটা সুযোগ হয়ে যায় যে এই জন্যেই তো আমরা বলেছিলাম যে খেলার সময় আমাদের সব কথায় আম্পায়ার এই জন্যেই না বলেছে আর ওদের সব কথায় আম্পায়ার এই জন্যেই হ্যাঁ বলেছে, যাতে পরে গিয়ে আম্পায়ার ওদের দলের ভেতরে ঢুকে এরকম একটা বড় জায়গায় বসতে পারে। এবার এই মুহূর্তে রাজ্য বিজেপি আর কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে তাদের যুক্তি সামনে রাখা হচ্ছে। এক, তারা যে কথাটা বলছেন এসবের সঙ্গে নির্বাচনের কাজের কোনো সম্পর্ক নেই, এটা নিতান্তই একটা কাকতালীয় ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টা তারা সামনে রাখছেন সেটা হচ্ছে, এখানে আইনত কোনো গন্ডগোল আমরা করিনি, টেকনিক্যালি এখানে আইনত কোনো ভুল নেই, তাহলে তোমরা এই সমস্ত ভুল ভুল বলে চেঁচাচ্ছ কেন? আর বিশেষ করে তৃণমূল কংগ্রেস যারা আমলাদের ব্যবহার করে এতদিন কিভাবে ছড়ি ঘড়িয়েছে সেটা সকলের সামনে রয়েছে, তারা এসব নিয়ে কথা বলে কি করে যেখানে আমরা আইনত কোনো ভুলই করিনি? আর তৃতীয়, বিজেপির সমর্থকদের মধ্যে থেকে একটা যুক্তি উঠে আসছে যে ওরা করেছে যখন, তখন আমরাও করেছি, বেশ করেছি। দেখুন, বিজেপির সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ এই যে এত বিপুল জনাদেশ দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস যেগুলো করেছে যাতে সেগুলো বিজেপির সরকার না করে সেই কারণেই। এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমানে সরকার গঠন হওয়ার পর থেকে এমন কিছু পদক্ষেপ, এমন কিছু সিদ্ধান্তের কথা সামনে রাখছেন যার মাধ্যমে কিন্তু এটা খুব স্পষ্ট যে মুখ্যমন্ত্রী এটা বুঝিয়ে দিতে চাইছেন মানুষকে যে আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্যটা ঠিক কোথায়, কোথায় এই সরকার আলাদা, কোথায় এই সরকার আগের সরকারের কাজগুলো রিপিট করছে না। কাজেই সেখানে দাঁড়িয়ে আমার ধারণা এই যুক্তিটা যে ওরা করেছে তাই আমরাও করেছি, বেশ করেছি, তোদের কি বলার আছে, এটাই আশা করি আপনারা যাবেন না। মানে আইনত এখানে কোনো গন্ডগোল নেই, টেকনিক্যালি কোনো ভুল নেই, এটা কিন্তু আলাদা ব্যাপার, এটা একটা ঠিক আছে যুক্তি, কিন্তু ওই ওরা করেছে আমরা করেছি এই যুক্তিটার এখানে কিন্তু খুব একটা কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন একটা নতুন শুরু দেখতে। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইছেন যে পুরনো যা কিছু খারাপ, যা কিছু অপ্রীতিকর, যা কিছু বিকৃত ছিল সেগুলো থেকে নতুন সরকার যেন নিজেদের বিরত রাখে। নতুন সরকার যদি সেটা করতে পারে তাহলে সেটা তাদের জন্য অবশ্যই ভালো, আর যদি সেটা না করতে পারে তাহলে সেই পচনের ফলাফল কি হতে পারে, কি রকম হতে পারে, সেটা তো কিছুদিন আগেই হাতে নাতেই আমরাই দেখতে পেয়েছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।